করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গতবারের মতনও আজকের ভিডিওটা আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে আমি একটা ভিডিও বা আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওটার ভিতরে নাজমুলের কথা আসে। নাজমুলের উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা এবং নাজমুলের আঁকা ছবি অনেকেই দেখতে চেয়েছেন এবং নাজমুলের আঁকা ছবিগুলো আমার তোলা ছিল। আমি দীর্ঘদিন হওয়ার কারণে ছবিগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমি ছবি সার্চ করছি, পাবা মাত্রই আপনাদের সামনে হাজির করব। আমি চেষ্টা করছি আসলে নাজমুল বর্তমানে কোথায় আছে তারও খোঁজ করার চেষ্টা করছি। তার অভিজ্ঞতাটাও এখন দরকার। সে এখন ছবি আঁকে কিনা সেটা আমি নিজেও জানি না। যাই হোক, আজকে আমি একটা নতুন ভিডিও আমার অভিজ্ঞতা শেয়ার করছি। ছবি আঁকা নিয়ে আসলে অনেকের বিভিন্ন অভিজ্ঞতা আছে। আমি আমার অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতাই তো আছে, তার মধ্যে যেগুলো আমার কাছে মনে হয়েছে, যেগুলো আমি জানাতে পারলে হয়তো যারা ছবি আঁকে, বিশেষ করে শিশু চিত্রকলা যারা আঁকে শুধু না, যাদের অভিভাবকদের উদ্দেশ্য আমি বলছি যে যারা হয়তো ছবি আঁকা নিয়ে প্রচুর রকম প্রেশার করছেন বা তাদের বাচ্চাকে ছবি আঁকাচ্ছেন, এই অভিজ্ঞতাগুলো শুনলে হয়তো আপনার সন্তানকেও আপনি হয়তো ওইভাবে গাইড করতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। এটা সম্ভবত 2015 সালের কথা। হুম, এটা 2015 সালের কথা। যখন আমি একটি স্কুলে শিক্ষকতা করি। ক্লাসটা হচ্ছে ছোট ক্লাসের। আমার সম্ভবত, আমার যতটুকু মনে হচ্ছে এখানে 2 বা 3 এরকম একটা মেয়ে। তখন হচ্ছে মেয়েটা বাচ্চাদের ভিতরে, আমি ওই ক্লাসটা যখন আমি বাচ্চাদের ছবি আঁকায় যুক্ত হই, তখন ওই ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্টই খুব ভালো ছবি আঁকতো। এর মধ্যে একটা মেয়ের কথা বলতে পারি। সেই মেয়েটা হচ্ছে কবি, নামটা আমার ঠিক সঠিক মনে আসতেছে না, তবে অভিজ্ঞতাটা বলছি। সেই মেয়েটা ক্লাস ওয়ার্ক, যেগুলো আমরা বাসার কাজ দিই বা বাসায় তারপর ক্লাসে যে ড্রয়িংগুলো থাকে, সেগুলো সে অতটা ভালো নয়। ভালো নয় বলতে কি, সে হয়তো যারা ছবি আঁকাআঁকির সাথে বেশ ভালো, তবে সে হচ্ছে হয়তো তাদের সাথে তাল মিলাতে পারছে না, বিষয়টা এমন হতে পারে। এবং সে তখন আমাদের সাথে ওখানে উম, এই ক্লাব ভিত্তিক একটা কর্মকাণ্ড পরিচালিত হতো। সেই ক্লাব ভিত্তিক হচ্ছে কি, ও আর্ট ক্লাবটা, সেই আর্ট ক্লাবে সে আবার যুক্ত ছিল। সে ভালো আঁকে বিষয়টা এমন না, ক্লাবে যারা ভালো আঁকবে তারাই যুক্ত হতে পারে বিষয়টা এমন ছিল না। যারা ক্লাবে আঁকাআঁকি করতে ইচ্ছুক তারাই ক্লাবে যুক্ত হতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে ক্লাসে তাহলে কি, আমরা ক্লাবটা এমন ছিল যে ক্লাসে যে ওয়ার্কগুলো করানো হতো তার বাইরে হচ্ছে ক্লাবের কাজগুলো করানো হতো। মানে আমরা তো ধরেন ক্লাসে তো একটা নির্দিষ্ট সিলেবাসে আমরা এর বাইরে কিছু করাতে পারি না। হুম, তবে ক্লাবের কাজটা হবে সে আসলে কিভাবে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে, তার আঁকাআঁকি কোন মাধ্যমে সে আসলে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে, সেই চিন্তা থেকে আসলে ক্লাবগুলো পরিচালিত হতো ওই স্কুলটাতে। এবং আমিও ওই ক্লাবের সাথে নতুন যুক্ত। এবং মেয়েটা, আমার কাছে যেটা মনে হয়েছিল যে হয়তো মেয়েটা, এবং দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা থেকে যারা ভালো আঁকে তারা এসে আর্ট ক্লাবে যুক্ত হয়। তো সেই মেয়েটা ক্লাস ওয়ার্ক ভালো ছিল না, আমি এখন বলতেছি, তখন হয়তো বিষয়টা না। তখন সে আর্ট ক্লাবে যুক্ত হয়েছে। এখানে আমি তাকে ভালো ছিল না দেখে তাকে আমি বাদ দিতেও পারবো না, কারণ সে একটা একটা চিন্তা ভাবনা হচ্ছে কি, সে রিকভার করতে পারে। তবে একটা বিষয় হচ্ছে যে তখন যে ক্লাস ওয়ার্কেও তেমন একটা সে ভালো পারফরমেন্স নাই। এবং ক্লাব ওয়ার্কেও যে তাকে খুব একটা ভালো পারফরমেন্স ছিল বিষয়টা এমন না সারা বছর। এবং বছর শেষে একটা প্রদর্শনী হয়। সেই প্রদর্শনীতে বিচারক থাকে, স্বনামধন্য চিত্রশিল্পীরা, এবং খুব বড় আকারে প্রদর্শনীটা করা হতো। সেই উদ্দেশ্যে আমাদের ওই কাজগুলো বাছাই করা হতো। তখন আমাদের একটা কোলাসের কাজ ছিল, এবং এটা হচ্ছে মাউন্ট বোর্ড, ফুল মাউন্ট বোর্ড। মাউন্ট বোর্ডটা আপনার হয়তো চিনবেন, অনেকে মোটা
বোট, এই বোটের উপরে এটাকে অর্ধেক, মানে বড় মাউন্ট বোটটা তো অনেক বড়, তার অর্ধেকও কম বড় না, বেশ বড়। তখন ও সম্ভবত ক্লাস 2 বা 3 এরকম। তখন ওই বোর্ডের উপরে আমি বলেছিলাম কোলাজ দিয়ে, মানে কাগজ ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন বিষয়গুলো তৈরি করবে, মানে যেটা আমরা হয়তো পেন্সিলে আঁকি, তারপরে কালার দিই গ্রামের দৃশ্য বা যে কোনো বিষয়গুলো। তবে সেটাকে তারা হচ্ছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে করবে, কেটে না, মানে সিজার দিয়ে কেটে কাজ করবে না, ছিঁড়ে ছিঁড়ে কাজ করবে, হাত দিয়ে ছোট ছোট ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন আঠা দিয়ে পেস্ট করবে। এটা কোনো একটা, মানে আমার কাছে এই কাজটাগুলো মনে হয় অনেক ধৈর্যের ব্যাপার। এটা হয়তো ওই সময় ক্লাবে কাজে আমি সম্ভবত হচ্ছে এটা 2 থেকে 2, 3, 4, 5 পর্যন্ত এই কাজগুলো ছিল। মানে আমি চাচ্ছিলাম কাজটাকে একটু স্বাধীনতা হোক, তারা হোক একটু, হয়তো তাদের জন্য বড় পেপারটা, মানে তাদের জন্য অনেক বড় পেপার হয়ে যাচ্ছে ওটা। তবে আমার কাছে যেটা মনে হয়েছিল যে তারা হয়তো বড় পেজটাতে তারা সুযোগটা বেশি পাবে, এটা আমার কাছে মনে হয়। যেমন আমরা অনেক সময় বাচ্চাদের মাঠে ছেড়ে দিলে তারা কি করে, দৌড়াদৌড়ি করে, ঠিক তেমনি যখন তারা বড় পেজটা পাবে তখন কাজ করার অপরচুনিটি, মানে সুযোগটা বেশি বৃদ্ধি পাবে। সেই চিন্তা করে আসলে ওই ক্লাসের কাজটা আমি আসলে শুরু করি। সেটা হয়তো এখন বাস্তবতা, যখন আমরা ফিডব্যাক তখন বুঝতে পারলাম। আচ্ছা, কাজ শুরু করার আগে কিছু বোঝা যায় না, কাজ শেষে বোঝা যায়। আর চিত্রকলা একটা ভাষা যে আহ, শুরু শুরুতে আমি বুঝতে পারবো না বিষয়টা কেমন, ঠিক আছে, সেটা খারাপ হতে পারে আবার দুর্দান্ত হইতে পারে, ভালোর কোনো শেষ নাই। যাই হোক, তখন এই কাজটা দীর্ঘদিন ছিল, আমি বলবো কি না যে এই কাজটা আমাদের প্রায় বছর খানেক না, বিভিন্ন কাজই থাকে, তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য কাজ ছিল ফুল শিটে। তা এইখানে যারা ভালো করতো তারা, মানে গতানুগতিক দুর্দান্ত কাজ করেছে নিঃসন্দেহে, এবং তাদের বয়স অনুযায়ী তাদের কাজটা অনেক সুন্দর ছিল। এবং যে মেয়েটার কথা বলতেছি সেই মেয়েটাও আহ, দুর্দান্ত কাজ করেছে। এবং ক্লাবের অন্য কাজগুলো থেকে সে যে পেস্টিং করার যে তার, মানে কাগজ চিরে চিরে পেস্টিং করার যে দক্ষতা, এটা একটা দক্ষতার বিষয়। কেন, প্রতিটা কাগজ একই মাপে ছিঁড়তে হবে এবং প্রতিটা কাগজ একটার পাশে আরেকটা পেস্ট করতে হবে। আমরা যতটা, এটা একটা ধৈর্যের ব্যাপার। এখন বলতে পারি যে আমরা বড় বড় কাগজ ছিঁড়ে ছিঁড়ে আমরা মানে পেস্ট করে ফেলবো, না। এইটা একটা ছোট ছোট কাগজ, আমি আগেই নির্দেশনা দিয়েছিলাম, ছোট ছোট, মানে আমার মনে হবে যে একটা ছবি, হ্যাঁ, সে একটা ফুলদানির একটা কাজ করেছিল। হুম, ফুলদানি ওই সময় অনেকেই করেছিল, তবে তার কাজের জায়গায় আহ, মানে দুর্দান্ত। যখন ও কাজটা শেষ করে প্রায় নভেম্বরের দিক সম্ভবত, মানে আমার কাছে মনে হয়েছে ও ক্লাস ওয়ার্ক এবং ওর দীর্ঘদিন পর ওর একটা দুর্দান্ত লেভেলের কাজ আমার দেখার পরে আমরা বলেছিলাম যে এটা অসাধারণ আমার কাছে লেগেছে। এবং আহ, ওটা বিষয়টা পরে আসছি, যেটা হচ্ছে কি, এরকম আমরা মনে হয় প্রায় 20টার মতন কাজ পেয়েছিলাম, খুব দুর্দান্ত কাজ, মানে আমাদের যেটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক ভালো কাজ, তার মধ্যে ওটা একটা। এর মধ্যে ওর ক্লাবের ওয়ার্ক বাকিগুলো আমরা আসলে সিলেক্ট করতে পারি নাই। ওই ওয়ার্কটা খুব ভালো, এবং আমার কাছে যেটা মনে হলো, সে চিত্রকলা বিভিন্ন ধাপ তো আছে, কেউ জল রং, স্কেচ, কাঠ পেন্সিলে, তবে ও ক্লাসের কাজগুলো খুবই ভালো করে। তার মধ্যে চিন্তা চেতনা ছিল ওখানে, ওখানে সে পারফেক্ট। মানে আমরা একটা ভাবি না যে বাচ্চাটা কি করতে চায়, তা আমার কাছে মনে হচ্ছে আমাদের সার্চ করতে হবে বাচ্চাটা আসলে কোন কাজের জন্য উপযুক্ত। ও ওই মিডিয়াতে ও পুরোপুরি ওর মনোযোগ দিয়েছে, সেই জন্য সে কাজটা শেষ করা না, একেবারেই, মানে তার চিন্তা ভাবনা সব ওখানে মানে প্রকাশ। এখন যে মজার বিষয়টা হচ্ছে যে কাজটা যখন শেষ হলো তখন আমরা এটাকে বিচার কাজের সময় যাই। এই বিচার কাজের সময় এই যখন আমাদের এই গুণী বিচারকরা যখন বিচার কাজ করে আসে, বিচার কাজটা আমরা করি না সাধারণত। প্রাথমিক বাছাইটা হয়তো যখন অনেক কাজ থাকে তখন প্রাথমিক বাছাইটা হয়তো আমরা আমাদের স্কুল যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো আমরা প্রাথমিক বাছাইটা করি। যখন ফাইনালি বাছাই, মানে অ্যাওয়ার্ড সিলেকশন, পুরস্কারের যে বিষয়টা, সেটা আমরা করি না। তা এইটা আমরা করি না, এটা আমাদের
বাইরে থেকে আমাদের গুণী শিল্পীগণ এসে এই বিচারের কাজটা করে এবং তারা করে, এবং যখন এই কাজটা আমরা বাছাই করি, বাছাই করার পরে এই কাজটা ফ্রেমিং করতে হয়। এই ফ্রেমিংয়ের খরচটা অভিভাবকরা দিতে হয়। যখন আমরা বিভিন্ন কাজ বাছাই করলাম, অভিভাবকদের নিয়ে মিটিং করলাম এবং অনেক বড় বড় কাজ দেখে আমাদের ফ্রেমিংয়ের যে খরচটা সেটাও বেড়ে যায়। তখন আমার কাছে যেটা মনে হয়েছিল 2015 সাল, প্রায় এক একটা ছবি 1500 টাকা ফ্রেমিং মানে খরচ ছিল। মানে ওই মেয়েটার কথা বলে, ওর ফ্রেমিংয়ের খরচ, একটাই ছবি ছিল, ওর 1500 টাকা খরচ ছিল। এই ফ্রেমিংয়ের খরচটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে বলি। এটা স্কুল মানে তরফ থেকে আমি এটার দায়িত্ব ছিলাম যে সব ফ্রেমিং যেন একই রকম হয়, সেজন্য স্কুল থেকে আমি দায়িত্ব নিয়েছিলাম। আর কেউ যদি স্বেচ্ছায় ফ্রেমিং করতে চায় করতে পারে। যে ও স্বেচ্ছায় ফ্রেমিংটা করেনি, ছবিটা নিয়েও যায়নি। পরবর্তীতে এই ছবিটার জন্য টাকাও পেমেন্ট হয়নি। তখন আমি নিজ দায়িত্বে এবং একবারে শেষ সময় চলে যাওয়ার পরেও আমরা বেশ কিছুদিন আমরা ওয়েট করি, মানে কাজগুলো আমরা ফ্রেমিংয়ের জন্য পাঠিয়ে দিই, তারপরেও তার টাকাটা পেমেন্ট হয়নি। এবং আমরা এটা নিয়ে আমার যতটুকু মনে আছে আমরা এটা নকও দিয়েছিলাম যে স্টুডেন্টকে বলেছিলাম টাকাটা পেমেন্ট করবে কি না বা এরকম। তবে আমার যতটুকু মনে হয়েছিল তারা টাকাটা পেমেন্ট করবে না বা অভিভাবক চাচ্ছে না। অনেক ওই সময় 2015 সালে 1500 টাকা ফ্রেমিং খরচটা তারা চাচ্ছে না। হয়তো তারা ভেবেছে ছবিটা ভালো হয়নি, আমরা প্রতিষ্ঠানে থেকে হয়তো ইচ্ছা করে আমরা ফ্রেমিংটা করাচ্ছি, তো এই জন্য হয়তো সেটা অতটা অভিভাবক আগ্রহ দেখায়নি। এটা হচ্ছে মানে কি বলবো, মানে তারা আগ্রহ দেখায়নি, অভিভাবক পরবর্তী যোগাযোগও করেনি। পরবর্তীতে এটা ফ্রেমিং হয়ে গেছে এবং ফ্রেমিংয়ের খরচটা শুধু ওই মেয়েরটাই নয়, আমার যখন আরও দুই একজনের ছবিটা আছে, আমি ফ্রেমিংয়ের খরচটা মানে আমি নিজ দায়িত্বে ছবির ফ্রেমিংয়ের খরচটা দিয়ে দিই, কারণ আমার ছবিটা ভালো লেগেছে। ঠিক আছে, তখন আমি ফ্রেমিংয়ের খরচটা দিয়ে দিই। তখন ফ্রেমিংটা হয়ে আসে, বিচারক মণ্ডলী আসলো। মজার বিষয়টা হচ্ছে কি, ফ্রেমিং করার পরে ছবির পূর্ণতা আরও বেশি প্রকাশ পায়। বিচারক যখন ঢুকলো, আমাদের ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি ছিল, প্রথম ছবিটাই তাকে প্রথম অ্যাওয়ার্ড সিলেকশন, তাকে প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করে যে এটা ফার্স্ট হবে। এবং সে একবার না কয়েকবার দেখে এবং ছবিটা সামনে থেকে দেখে কয়েকবার দেখে গেছেন যে ছবিটা এত নিট করে সে পেস্টিং করেছে। একজন এত ছোট বয়সে সে কিভাবে সম্ভব, মানে তার বয়স অনুযায়ী, এবং কেউ কেউ করে দেয়নি, সে করে ক্লাসে করেছে আমরা দেখেছি। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে উনি বারবার বলেছিলেন। আরও তিনজন বিচারক ছিলেন। তারপরে আমরা এই বিষয়টা আমরা নিজেরাও অবাক, আমাকে জানতে চেয়েছিল মেয়েটা কি এরকম। তো মেয়েটা, আমি বলেছিলাম, সবসময় চুপচাপ থাকতো। সে আসলে ক্লাস ওয়ার্ক যে বলবো যে খুব একটা ভালো, তবে এই কাজগুলোতে সে পারদর্শিতা প্রকাশ পেয়েছে। তা বিচারকের যখন মানে প্রথম পুরস্কার তাকে ঘোষণা করে, আমি আসলে খুবই আনন্দিত যে আমার যে একটা মেন্টালি চিন্তা ভাবনা ছিল যে মানে যে 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 উদ্দেশ্যে আমি ফ্রেমিংটা করেছিলাম সেটা হয়তো সার্থক হয়েছে। আর যাই হোক, এটা নিয়ে মানে এইটা তো আমি আর কাউকে বলতে পারছি না। ঠিক আছে, পরে হয়তো আমি ওখানে ওই স্কুলের প্রধান শিক্ষককে পরে জানিয়েছি। তখন অ্যাওয়ার্ড সিলেকশন হলো। তখন তো এটা আমাদের তার অ্যাওয়ার্ড সিলেকশন হওয়ার প্রায় সপ্তাহ 15 দিন পর আমরা হচ্ছে মূল প্রোগ্রামটা চলে যাই। মূল প্রোগ্রামটা আমাদের বেশ বড় আকারেই হয় এবং মূল প্রোগ্রামে যখন সে তার নাম ডাকলো, সে হতবাক। এবং সে পুরস্কার পেয়েছে, শুধু হতবাক সে নয়, তার সহপাঠীরা অবাক যে সে পুরস্কার পেয়েছে। এবং যখন তার এক্সিবিশনে তার কাজটা দেখে, তখন কারোর দ্বিমত নেই যে সেটা পুরস্কার পাওয়ার মতন ছবি নয়। আমার প্রশ্নটা ওইটাই যে শিল্পকলার অনেক ধাপ আছে। আমার মানে শিক্ষার্থী বা আমার সন্তান কোন বিষয়টা প্রতি আগ্রহ, সেটা আমাকে আসলে লক্ষ্য করতে হবে।
সেই হিসাব করে আমাকে তাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এবং একটা জিনিস চিন্তা করতে হবে, সেই মেয়েটিকেও ক্লাবের ড্রয়িং আর্ট ক্লাব যেটা, সেটাকেও সে যুক্ত হয়েছে। সে তো নাও যুক্ত হতে পারতো, যে আমার আসলে ড্রয়িং পছন্দ না, তবে সে ওই গতানুগতিক ওয়াটার কালার, গ্রামের দৃশ্য, এই বিষয়গুলোর সাথে সে যুক্ত না। তার পেস্টিং, তার কোলাস কাজগুলো, এই টাইপের কাজগুলো সে খুবই দুর্দান্ত করে। এবং তারপর আমার মনে হলো যে এক্সিবিশনে যখন সে পুরস্কার পেল, এবং পুরস্কার পাওয়ার পর সে, তার অভিভাবক, তার মা আমার সাথে এসে দেখা করে। তখন তাকে আমি বললাম বিষয়টা যে এখন এটা, এই আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা, আসলে ও তো ওর জায়গা থেকেও বেস্ট। হুম। তখন উনি তার মা অনেক এই বিষয় নিয়ে কথা হলো, তারা খুব আগ্রহ, এবং আরেকটা মূল বিষয়টা, তারা ছবিটা এখন নিতে চাচ্ছে। এটা একটা অন্যরকম বিষয়। ছবিটা তারা প্রদর্শনী দিনই তার আম্মু বলেছে, আমি ছবিটা নিতে চাই, এটার মানে খরচটা কিভাবে হবে, এরকম একটা ছিল যে খরচটা কি হয়েছে, আর ছবিটা আমি নিতে চাই। তখন তার কাছে ছবিটা অনেক মূল্যবান হয়ে গেছে। আসলেই মূল্যবান ছবিটি। ঠিক আছে, যাই হোক, ছবিটা আমি চেয়েছিলাম আমার নিজের কাছে রাখতে। সেটা হয়তো আমি পারি নাই আর। পরবর্তীতে প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষেই তখন এই ফ্রেমিংয়ের যে 1500 টাকা খরচ, এক্সিবিশনের পরে সেই টাকাটা সে দিয়ে তার ছবিটা সে নিয়ে গেছে। আমি খুশি, একজন শিল্পীর ছবি মানে তার নিজের কাছে চলে গেছে। এবং হয়তো ওই মেয়েটার পরবর্তীতে হয়তো আমার সাথে যোগাযোগ নেই। প্রায় আমার মনে হয় যে প্রায় 2015 সালের ঘটনা, মানে 14তে কাজ করেছে, 15 এক্সিবিশন হয়েছে, প্রায় 10 বছর মতন। ওই মেয়েটার সাথে আমার এর পরবর্তীতে আর কখনো দেখা হয়নি। ক্লাস 5 পর্যন্ত বা 4 পর্যন্ত মনে হয় সম্ভবত পড়েছিল, তারপরে তার সাথে দেখা হয়নি। তার নাম সম্ভবত, আমার যতটুকু একটু মানে কথা বলতে একটু মনে হয়, লুবা বা এরকম নাম। ঠিক আছে, হয়তো আমি তথ্যটা নিলে আরও সঠিকভাবে জানতে পারবো। ঠিক আছে, এখন কার কাছ তথ্য নেব সেটাও প্রশ্ন, কারণ আমি ওই প্রতিষ্ঠানেও নেই। আর আরেকটা প্রশ্ন বিষয়টা হচ্ছে কি যে ওই প্রদর্শনীতে যে বিচার কাজ করেছিলেন, সেটাও আপনাদের একটা আগ্রহের বিষয়। আহ, সেই প্রদর্শনীর বিচার কাজ করেছিলেন দেশের স্বনামধন্য চিত্রশিল্পী শহীদ কবির স্যার, এবং নারায়ণগঞ্জ চারুকলার অধ্যক্ষ শামসুর আলম আজাদ স্যার, এবং নারায়ণগঞ্জ চারুকলার প্রভাষক কামরুজ্জামান মধু। এই তিনজন মিলে সেই বিচার কাজটা করেছিলেন। এবং শহীদ কবির স্যার ওই প্রদর্শনী উদ্বোধন করেন, আজাদ স্যার উদ্বোধন করেন, মধু স্যার উপস্থিত ছিলেন। এবং প্রতিটা সময় আরও ছবির সাথেও ওই বাচ্চাটির ছবিটা উল্লেখযোগ্য। যাই হোক, আমার ওই আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে শিশুকে কখনো চাপ দেবেন না চিত্রকলার জন্য, তাকে অনুপ্রেরণা যোগান। আমার মনে ভালো কিছু আসবে। এবং প্রতিটা শিশুর মধ্যে তার নিজস্ব একটা গতি, চিন্তাধারা, ভাবনা থাকে। প্রতিযোগিতা নির্ভর চিত্রাঙ্কন বাদ দিয়ে গতিশীল মানসিকতা বিকাশ নিয়ে চিত্রকলা চর্চা করা উচিত। আমার এই বিভিন্ন গল্প নিয়ে যে আপনার সামনে হাজির হচ্ছি, সেটার মূল উদ্দেশ্যই হচ্ছে অভিভাবকরা আপনাদের বাচ্চাদের প্রতি সচেতন তো অবশ্যই আপনারা নিজেরা আছেন, তবে এই বিষয়গুলো আপনারা একটু দৃষ্টি দেবেন। আপনারা বাচ্চারা কী চায়, অনেক সময় জানি ড্রয়িং কখনো জানি মনে না হয়, বাড়তি চাপ। এই উদ্দেশ্যে আমার বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ইদানিংকাল কোনো ড্রয়িং ভিডিও দিচ্ছি না, আমি দিচ্ছি বিভিন্ন আমার গল্প, অভিজ্ঞতা শেয়ার করছি। হয়তো আপনারাও বিভিন্ন আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও কোনো যদি অভিজ্ঞতা মনে পড়ে আপনাদের শেয়ার করব, যেটা আসলে সবার সাথে বলার মতন, সেটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।